থেকে প্রায় বছর 60 আগের ঘটনা। তখন আজকালকার দিনের মতো অত আলো অত লোক ছিল না। সন্ধ্যার পর থেকে লোকজন খুব একটা ঘর থেকে বের হতো না, তারা ঘরেই থাকতো, নিদেন পক্ষে পাড়ার চায়ের দোকানে। আমি তখন গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি। সময়টাই মাঘ মাসের মাঝামাঝি। বাতাসে তখন হাড় কাঁপানো ঠান্ডা। হঠাৎ দুপুরে খবর এলো আমার মামা বাড়িতেই নাকি খুব বড় একটা কি অঘটন ঘটেছে। দেখলাম বাবা মায়ের চোখ মুখ থমথমে, কাঁদো কাঁদো গলা। বুঝলাম কিছু ঘটেছে, কিন্তু কি সেই বড় অঘটন সেটা আমার জানা ছিল না। তখন আমার বয়স কতই বা হবে, ওই বড় জোর বছর 12-13। ছোট থেকেই আমার বুদ্ধি একটু বেশি বাকিদের তুলনায়, কাজেই আমি তেমন কোনো উচ্চবাচ্য করলাম না, আর কি হয়েছে না হয়েছে সেটাও জানতে চাইলাম না। ভাবলাম ঘটনাস্থলে গিয়ে দেখা যাবে ভেবে। তো আমি আর বাবা তো বেরিয়ে পড়লাম। তখন প্রায় দুপুরবেলা। আমাদের গ্রাম পলাশতলা থেকে বেশ খানিকটা হেঁটে যাবার পরে ঘাট পেরিয়ে যেতে হয় ওই বন কাকারির মাঠ। সেখান থেকে সামান্য গেলেই আমার মামার বাড়ির গ্রাম ঝিঝিঢাঙ্গা। তাই হলো, গ্রামের কাদা মেঠো পথ দিয়ে দুপুরে নরম রোদ গায়ে লাগিয়ে আমি আর বাবা দুজনেই চলতে লাগলাম। কিন্তু মুশকিল বাঁধলো বাড়ি থেকে সামান্য দূরে যাবার পরে। আকাশটা হঠাৎ করেই কালো অন্ধকারে ঢেকে গেল। কেমন যেন পরিবেশটা একদম থমথমে হয়ে গেল। মাটিতে মনে হচ্ছে শীতের বৃষ্টি নামবে। সঙ্গে করে একটা ছাতাও নিয়ে আসেনি। শীতকালে বৃষ্টি নামবে তা জানবো কি করে? তারপর এই বৃষ্টির মধ্যে যদি বন কাকড়ির মাঠ বেরোতে হয়, পারবো কিনা কে জানে। কেন বাবা, বন কাকড়ির মাঠে কি রয়েছে? বলিস কি রে, ওই মাঠটাতেই তো আসল ভয়। লোকমুখে প্রচলিত আছে ওই মাঠে নাকি এখন জমিদার বা ওই রাজা গোছের কেউ অনেক ডাকাতদের একসঙ্গে পড়িয়ে মেরেছিল। তারপর থেকে ওই জায়গায় মাঠের মাঝেই চিৎকার শোনা যায়। আর রাতের বেলা কেউ যদি একা যায়, শুনেছি তাদেরও নাকি আক্রমণ করে। সেসব লোকের কথা তুই যেন শুনে আমার ভয় পাসনি খোকা। হ্যাঁ, আমি আছি। বাবা ভালো মতোই জানতো আমি বেশ সাহসী প্রকৃতির ছেলে, তাই এই সমস্ত কথা বলতে বাবা বিশেষ কিছু ভাবেনি। তারপরে আমিও কানাঘুষো অনেকবার শুনেছিলাম ওই বন কাকড়ির মাঠের কথা। তখন প্রায় ঘন্টা 2 হলো আমি আর বাবা হাঁটছি। হঠাৎ ফিস ফিসিয়ে বৃষ্টি নামলো, তার সাথে গুরু গুরু শব্দ করে মেঘ ডাকতে লাগলো। এমনিতেই শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তার মধ্যে এমন মেঘলা আর বৃষ্টির মধ্যে অনেক তাড়াতাড়ি সন্ধে নেমে গেল। তখনও আমাদের বেশ অনেকটাই পথ বাকি। ওই ঠান্ডার মধ্যে গায়ে বৃষ্টির জল পড়ে শরীরের সমস্ত লোম যেন খাড়া হয়ে যাচ্ছিল কাঁপুনিতে। তবু নিজের পৌরুষত্ব বজায় রাখতে বিশেষ কোনো কথা বলছিলাম না। বীর দর্পে বাবার সাথে একভাবে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু বন কাকড়ির মাঠের কাছে এসে হঠাৎ শুরু হলো ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। মুহূর্তের মধ্যেই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। চোখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে মাটিতে বসে রইলাম। কতক্ষণ যেভাবে বসেছিলাম জানি না। হঠাৎ সেই ঝড়ের প্রকোপ আর ঠান্ডার কাঁপুনি সামান্য কমতেই 2 হাত দিয়ে চোখ কচলে চারপাশ ভালো করে দেখে নিলাম, কিন্তু বাবাকে কোথাও দেখতে পেলাম না। বড় মাঠটার ধার দিয়ে রয়েছে শাল, সেগুন, অশ্বত্থ গাছের বড় বড় ঝুড়ি কাণ্ড। সেই সন্ধ্যার কালো অন্ধকারে সেগুলোকে সাক্ষাৎ দৈত্যের মতোই মনে হচ্ছিল তখন। ছপছপ করে জল ফেলে হেঁটে যাওয়ার শব্দ ছাড়া কানে আর কিছুই আসছিল না। বেশ কয়েকবার জোর গলায় ডাকলাম, বাবা, ও বাবা, তুমি কোথায়? আমি তো এখানে বাবা। বেশ অনেকক্ষণ ধরে বাবা বাবা করে ডাকার পরেও বাবাকে দেখতে পেলাম না। বুকের ভেতরটা ধড়াস করে উঠলো হঠাৎই। হঠাৎ মনে পড়লো এখান থেকে তো মামার বাড়ি যাওয়ার রাস্তা আমি চিনি না, তার মধ্যে প্রকৃতির এমন ঘোর দুর্যোগ। ধড়াস করে উঠলো বুকের ভেতরটা। কিন্তু ঠিক তখনই আমার ডান হাতে একটা ঠান্ডা স্পর্শ পেতে চমকে উঠলাম। ভয়ে ছিটকে 2 পা পিছিয়ে চলে গেলাম। আমার সাহস আগাগোড়া বেশি থাকলেও সেই পরিস্থিতিতে কেমন যেন একটু ভেড়া চেকা মতো খেয়ে গেছিলাম। পিছন ঘুরে তাকাতেই চোখ সহ অন্ধকারে দেখতে পেলাম অনন্তদাকে। অনন্তদা আমার বড় মামার ছেলে। অনন্তদা, তুমি এখানে কি করছো এখানে? তখনও মুহুর্মুহু বজ্রপাতের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তোরা আসবি আমি জানতাম, তাই তো এই বনখাগড়ির মাঠটা পার করিয়ে দিতে এলাম। জানিস না, এই মাঠ সন্ধ্যার পর সাধারণ মানুষের জন্য আর থাকে না, সেটা তখন তাদের আস্তানা হয়ে যায়। কিন্তু অনন্তদা, বাবাকে খুঁজে পাইনি তো। চিন্তা করিস না মানি, পিসে মশাই ঠিক এসে যাবে। তুই আমার সঙ্গে চল এখন। আমিও অনন্তদার কথা মতো কেমন বাধ্য ছেলে হয়ে তার সাথে সেই অন্ধকার জঙ্গলের মধ্যে সেই ভয়ানক মাঠের ভেতর দিয়ে চলতে লাগলাম। আশ্চর্যের বিষয়, আমার এতটুকু গা ছমছম কিংবা ভয় অনুভূত হচ্ছিল না। বৃষ্টি শুরু হয়েছে ততক্ষণে।
জল ভেঙে এগিয়ে যাওয়া ছপ ছপ শব্দ আর শো শো বাতাস সমস্ত শরীরটাকে কাঁপুনি দিয়ে যাচ্ছে বারবার। হঠাৎ করেই কেমন একটা ঘোর লেগে গেল, আর তাতেই শুনতে পেলাম কতগুলো মানুষের আর্ত চিৎকার আর গোঙানির শব্দ, সাথে একটা উদ্ভট পোড়া মাংস পচা গন্ধ। সেই অন্ধকারে রাস্তার মধ্যেই জঙ্গল ঘেরা মাঠের ভেতর দিয়ে কোনো রকম আড়ষ্টতা ছাড়াই আমিও দাদার পিছু পিছু ছুটছিলাম। হঠাৎ কিছু একটাতে পা বেঁধে ফড়কে পড়ে গেলাম। চোখ সওয়া আলোয় দেখতে পেলাম একটা মানুষের মাথার খুলি পড়ে আছে পায়ের কাছে। মেরুদণ্ড বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। ভয় পাস নে মানিক, আমি তো আছি, তুই আমার সাথে সাথে চল, তোর কোনো ভয় নেই। কিন্তু কয়েক পা এগোতেই পেছনের চিৎকার, কতগুলো ঘোড়ার একসাথে ডেকে ওঠার শব্দে তাকিয়ে দেখলাম একদল মানুষ, তাদের মুখ কালো কাপড়ে ঢাকা, পোশাক দেখে মনে হচ্ছে তারা হয়তো ডাকাত। ঘোড়ার পিঠে চেপে হাতে মস্ত ধারালো তরোয়াল নিয়ে ছুটে ছুটে আসছে যেন আমাদের পিছু পিছু। আমার মৃত্যু ভয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ছুটে পালাতে গেলাম, কিন্তু আমার হাত অনন্ত দাদার শক্ত করে ধরে রইল। কি সাংঘাতিক ঠান্ডা সেই হাত! এতক্ষণ আমি খেয়াল করিনি, কিন্তু সেই মুহূর্তে আমি খেয়াল করলাম অনন্তদার শরীর যেন রক্তশূন্য, ফ্যাকাশে, চোখের কোনো পলক পড়ছে না। সেই মুহূর্তে বনখাগড়ির মাঠের ভেতরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ক্রমে। একটা সময় আমার মাথা প্রচণ্ড ঘুরতে লাগলো। আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় টের পেলাম অনন্তদা আমার হাত ধরে টানতে টানতে আমায় নিয়ে চলেছে সামনের দিকে, আর পেছনে সেই ডাকাত দলের পুরো গোটা দলটাই আগুনের গনগনে শিখায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সমস্ত মাঠটা যেন নরকের অগ্নিকুণ্ডের মতো আলোকিত হয়ে রয়েছে সেই আগুনের মৃত্যু শিখা। ব্যাস, আমার আর কিচ্ছু মনে নেই। এরপর যখন চোখ খুললাম, তখন আমি দেখলাম আমার বাড়িতে মামার বিছানায় শুয়ে রয়েছি আমি। আমার চারপাশে ঘিরে রয়েছে বাবা, মামা, আর আমার থেকে কিছুটা দূরে একটা শীতল পাটির উপর শুয়ে রয়েছে অনন্তদা। চোখ বন্ধ, পায়ে দুটো লাল লাল ছোট ছোট গর্ত, ঠিক যেমন সাপে কামড় দিলে হয়। বরং আমি তার শরীরটা ধরে ঝাঁকাচ্ছে আর টুকরে টুকরে কেঁদে উঠে বলছে, কোথায় চলে গেলি আনন্দ? কোথায় চলে গেলি বাবা তুই? কেন ছেড়ে চলে গেলি আমাদের সবাইকে? কোথায় চলে গেলি তুই আনন্দ? আমার কেমন যেন সব তালগুলো পাকিয়ে গেল সেই মুহূর্তে। কালকে সন্ধ্যের পর থেকে পর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার কোনো কিছু আমি হিসেব মেলাতে পারছিলাম না। পরে অবশ্য বাবা বলেছিল, দুপুরবেলায় মামার বাড়ি থেকে খবর এসেছিল তোর অনন্তদাকে নাকি সাপে কামড়েছে এবং সঙ্গে সঙ্গে সে মারা গেছে। তুই অনেক কষ্ট পাবি বলে তোকে আর কেউ আমরা জানাইনি। বড় কাকড়ির মাঠের কাছে এসে তুই কিভাবে যেন হারিয়ে গেলি, আর বাড়ি এসে সবাইকে নিয়ে মাঠে খুঁজতে গেলে দেখি তুই বড় রাস্তার সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিস। তারপরেই আমি তোকে নিয়ে এসে শোয়ালাম। কিন্তু তুই এত সাংঘাতিক জঙ্গল সন্ধ্যের পরে একা একা পার করলি কি করে বাবা? হ্যাঁ, কিছু দেখিসনি তো? সেই মুহূর্তে অবশ্য আমি কোনো কিছু উত্তর দেওয়ার মতো ক্ষমতায় ছিলাম না। সমর্থক প্রশ্নের উত্তর আমার কাছে স্পষ্ট হয়ে উঠছিল ক্রমে ক্রমে। অনন্তদার মৃত শরীরটার দিকে তাকিয়ে দেখলাম তার মুখে তখনও লেগে রয়েছে একটা শান্তির হাসি। মরে গিয়েও সে শুধুমাত্র আমাকে সাহায্য করার জন্য এসেছিল সেই অভিশপ্ত মাঠে, সেখান থেকে সুস্থভাবে আমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য।